বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাস পরিচালনায় আমি আবু মোহাম্মদ সালাউদ্দিন ওবায়দা, প্রভাষক, রসায়ন বিভাগ, রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ, চান্দিনা, কুমিল্লা। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না, কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, ব্যাখ্যা করো। এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ, ব্যাখ্যা করো। অথবা কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক নিম্ন কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক উচ্চ, ব্যাখ্যা করো। প্রথমেই কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না কিন্তু সিলিকন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয়, বিষয়টি ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তর আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা জানি যে কার্বন হলো দ্বিতীয় পর্যায়ের একটি মৌল এবং পর্যায় সারণীতে এটি গ্রুপ 4A বা গ্রুপ 14 এর অন্তর্ভুক্ত একটি মৌল। আমরা যদি কার্বনের ইলেকট্রন বিন্যাস পর্যালোচনা করি তাহলে দেখব যে এর ইলেকট্রন বিন্যাসটি হলো যেটা স্ক্রিনের উপরে ডান দিকে উল্লেখ রয়েছে, 1s2, 2s2 এবং 2p2, অর্থাৎ কার্বনের সর্বশেষ শক্তি স্তর হলো 2 এবং এর সর্বশেষ শক্তি স্তরে আছে মোট 4টি ইলেকট্রন, যেখানে s অরবিটালে আছে 2টি এবং p অরবিটালে আছে 2টি করে ইলেকট্রন। কার্বন যেহেতু দ্বিতীয় শক্তি স্তরের একটি মৌল, অর্থাৎ এর সর্বশেষ শক্তি স্তর সংখ্যা হলো 2 বা এর অরবিট সংখ্যা হলো সর্বশেষ অরবিট সংখ্যা হলো 2, তাই কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কোনো ফাঁকা ডি অরবিটাল থাকে না। ডি অরবিটাল থাকে হলো তৃতীয় অরবিট থেকে বা তৃতীয় শক্তি স্তর থেকে ডি অরবিটালে শুরু হয়। যেহেতু কার্বন দ্বিতীয় শক্তি স্তরের মৌল, দ্বিতীয় পর্যায়ের মৌল এবং এর সর্বশেষ শক্তি স্তর হলো 2, তাই কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কোনো ডি অরবিটাল থাকে না। তো ডি অরবিটাল এরপরে আমরা যদি দেখি সিলিকনের ক্ষেত্রে, তাহলে দেখব যে সিলিকন হলো তৃতীয় পর্যায়ের মৌল, এটিও পর্যায় সারণীর গ্রুপ 4A এর অন্তর্ভুক্ত মৌল। এর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরটা হলো 3, যেখানে আছে হলো 3s2 এবং 3p2, অর্থাৎ এখানেও 4টি ইলেকট্রন আছে, তবে এটি হলো তৃতীয় পর্যায়ের মৌল। তৃতীয় পর্যায়ের মৌল হওয়ার কারণে এর সর্বশেষ শক্তি স্তর সংখ্যা হলো 3 বা এর অরবিট সংখ্যা হলো 3, আর এই কারণে এখানে তৃতীয় শক্তি স্তরে ফাঁকা ডি অরবিটালের উপস্থিতি রয়েছে। এখন আমরা যদি কার্বন টেট্রাক্লোরাইডের আর সিলিকন টেট্রাক্লোরাইডের পানি দিয়ে আদ্র বিশ্লেষণের বিষয়টি একটু লক্ষ্য করি, যে তাহলে আমরা দেখব পানিতে পানির অক্সিজেন পরমাণুতে 2 জোড়া মুক্ত ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনগুলোকে বলে লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা মুক্ত জোড় ইলেকট্রন। এরা সাধারণত কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, সাধারণ অবস্থায় ইলেকট্রন আদান প্রদানে অংশ নেয় না। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে, অর্থাৎ যখন সন্নিবেশ বন্ধন গঠনের প্রয়োজন হয়, তখন এই মুক্তজোড় ইলেকট্রন অন্য কোনো পরমাণুর ফাঁকা অরবিটালে ইলেকট্রন দান করে, এক জোড়া করে ইলেকট্রন দান করে এবং নতুন একটা সন্নিবেশ বন্ধন সৃষ্টি করে। তো সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ফাঁকা 3D অরবিটালের উপস্থিতি রয়েছে, যার কারণে পানির অক্সিজেন পরমাণুর এই 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থেকে এক জোড়া ইলেকট্রন ফাঁকা ডি অরবিটালে প্রদান করে, যেটা আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি বিষয়টাই। এভাবে অক্সিজেন এক জোড়া ইলেকট্রন দান করার মাধ্যমে সিলিকনের ফাঁকা ডি অরবিটালে এক জোড়া ইলেকট্রন দান করার মাধ্যমে সিলিকনের সাথে একটি সন্নিবেশ বন্ধন গঠন করে এবং একটি অন্তর্বর্তী যৌগ তৈরি করে।
পরবর্তীতে অন্তর্বর্তী যৌগ গঠিত হওয়ার পরে পানির একটি হাইড্রোজেন পরমাণু এবং সিলিকন টেট্রাক্লোরাইড একটি ক্লোরিন পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হয়ে HCl আকারে অপসারিত হয়। এভাবে সিলিকনের সাথে একটি ক্লোরিন হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় এবং সিলিকনের সাথে একটি হাইড্রক্সিল মূলক যুক্ত হয়। এভাবে সিলিকন টেট্রাক্লোরাইডের অবশিষ্ট 3টি ক্লোরিন পরমাণু 3টি পানির হাইড্রক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় এবং 4টি হাইড্রক্সিল মূলক সিলিকনের সাথে সংযুক্ত হয়। এভাবে সিলিসিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইডে কার্বনের বাইরের স্তরে কোনো ফাঁকা ডি অরবিটাল থাকে না, যার ফলে এখানে পানির হাইড্রক্সিল মূলক পানির অক্সিজেন পরমাণু যে মুক্তজোর ইলেকট্রন তা কার্বন গ্রহণ করার কোনো সুযোগ পায় না, যার ফলে কার্বন টেট্রাক্লোরাইডের সাথে এরকম কোনো অন্তর্বর্তী যৌগ গঠনের সুযোগ হয় না, ফলে কার্বন টেট্রাক্লোরাইড পানি দ্বারা আদ্যবিশ্লেষিত হয় না। এখন আমরা সিলিকন টেট্রাক্লোরাইডের আদ্যবিশ্লেষণ প্রক্রিয়াটা 3টি ধাপে এখানে উল্লেখ করা আছে। আমরা 3টি ধাপ এক এক করে উল্লেখ করব। প্রথম ধাপে পানির অণুর অক্সিজেন পরমাণু তার একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় সিলিকনের ফাঁকা ডি অরবিটালে দান করে একটি জুট যৌগ গঠন করে। দ্বিতীয় ধাপে জুট যৌগটি থেকে এক অণু HCl অপসারিত হয় এবং এইভাবে একটি ক্লোরিন পরমাণু একটি হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়। এভাবে বাকি 3টি ক্লোরিন পরমাণু একইভাবে হাইড্রক্সিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় এবং টেট্রাহাইড্রক্সি যৌগ গঠিত হয়, অর্থাৎ সিলিকন টেট্রাহাইড্রক্সিল উৎপন্ন হয় বা সিলিসিক অ্যাসিড তৈরি হয়। সুতরাং দেখা যাচ্ছে যে কার্বন টেট্রাক্লোরাইড আদ্যবিশ্লেষিত হয় না, কিন্তু এই গ্রুপের অন্যান্য যে মৌলগুলো আছে যেমন সিলিকন, জার্মেনিয়াম, টিন, এইগুলোর যেই ক্লোরাইড যৌগ সেগুলো পানি দ্বারা আদ্যবিশ্লেষিত হয়। যেমন এখানে আমরা সিলিকন টেট্রাক্লোরাইড আদ্যবিশ্লেষিত হয় এই বিষয়টি ব্যাখ্যা করছি। একইভাবে যেমন স্টেনিক ক্লোরাইডও পানি দ্বারা আদ্যবিশ্লেষিত হয়। এর কারণ একই, অর্থাৎ এদের কার্বন বাদে এই গ্রুপের বাকি মৌলগুলোর বাইরের স্তরে ফাঁকা ডি অরবিটালের উপস্থিতি আছে এই কারণে। এখন আমরা পরবর্তী প্রশ্নটি আলোচনা করব, আর সেটি হলো কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কঠিন পদার্থ, অথবা কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক নিম্ন কিন্তু সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক উচ্চ, বিষয়টি ব্যাখ্যা করো। কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনে আমরা জানি 3 ধরনের সংকরণ হয়, অর্থাৎ sp3, sp2 এবং sp। তো এখানে কার্বন ডাইঅক্সাইডে কার্বনের sp সংকরণ হয়, আর sp সংকর অরবিটালের আকৃতি হলো সরলরৈখিক, যার বন্ধন কোণ হলো 180 ডিগ্রি। তো যেহেতু কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনে sp সংকরণ হয়, যার ফলে কার্বন ডাইঅক্সাইড অণুর আকৃতিও সরলরৈখিক এবং এর বন্ধন কোণ 180 ডিগ্রি। তাছাড়া কার্বন ডাইঅক্সাইড অণু এটা হলো একটি অপোলার, অর্থাৎ এখানে কোনো পোল সৃষ্টি হয় না। কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য খুব বেশি না হওয়ার কারণে এদের মধ্যে কোনো পোল সৃষ্টি হয় না, শুধুমাত্র দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান, অর্থাৎ একটা অণুর সাথে আরেকটা অণুর খুবই দুর্বল প্রকৃতির একটা আকর্ষণ বল কাজ করে, যে আকর্ষণ বল কার্বন ডাইঅক্সাইডকে তরলে পরিণত করতে পারে না। তো যার কারণেই কার্বন ডাইঅক্সাইড একটা একক অণু হিসেবে অবস্থান করে এবং এর ভৌত অবস্থা হলো গ্যাসীয়। আর যেহেতু এর ভৌত অবস্থা গ্যাসীয় এবং এটি একক অণু হিসেবে অবস্থান করে, যার ফলে কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক খুবই কম। অপরদিকে সিলিকন ডাইঅক্সাইড একটি কঠিন পদার্থ। এর কারণ হলো কার্বনের থেকে আমরা জানি যে সিলিকন পরমাণুর আকারটা বড়, এবং এর তড়িৎ ঋণাত্মকতাটাও কম। তো সিলিকন পরমাণু অক্সিজেন পরমাণু হচ্ছে আকারে অনেক বড়, যার কারণে এদের মধ্যে সিলিকন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেনের পাই ইলেকট্রনের মধ্যে একটা অধিক্রমণ হয়। সিলিকন পরমাণুর আকার অক্সিজেন পরমাণুর চেয়ে আকারে বড় হওয়ার কারণে অধিক্রমণের মাধ্যমে এদের মধ্যে দ্বিবন্ধন ঘটিত হয় না।
মানে সিলিকন পরমাণুতে sp3 সংকরণ ঘটে। তো sp3 সংকর অরবিটাল sp3 সংকর অরবিটালের সাথে আমরা জানি যে একক বন্ধন সৃষ্টি হয়, এখানে দ্বিবন্ধন সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না। তো যেহেতু sp3 সংকরণ হয় সিলিকন পরমাণুতে, এই কারণে অক্সিজেন পরমাণু সিলিকন পরমাণুর সাথে পরস্পর একক বন্ধন দ্বারা আবদ্ধ হয় এবং প্রতিটা সিলিকন পরমাণুর সাথে 4টি অক্সিজেন পরমাণু একক বন্ধন দ্বারা যুক্ত হয়। এভাবে দেখা যাচ্ছে, আমরা চিত্রের দিকে যদি লক্ষ্য করি, যে একটা সিলিকন পরমাণু 4টা অক্সিজেন পরমাণুর সাথে একক বন্ধন দ্বারা যুক্ত হয়েছে। ঠিক একইভাবে প্রতিটা অক্সিজেন পরমাণু আবার 2টা সিলিকন পরমাণুর সাথে সমযোজী বন্ধন দ্বারা সৃষ্টি হয় এবং একক বন্ধন দ্বারাই যুক্ত হয়। এভাবে দেখা যায় যে একটা চতুষ্তলকীয় আকার গঠন করে। তো এভাবে অসংখ্য সিলিকন পরমাণু অক্সিজেনের সাথে সংযুক্ত হয় এবং প্রতিটা অক্সিজেন সিলিকন পরমাণুর সাথে সংযুক্ত হয়ে চতুষ্তলিকা আকার গঠন করে অনেকগুলো অণু একত্রিত হয়ে সংযুক্ত হয়। তো অর্থাৎ সিলিকন ডাইঅক্সাইড একটা পলিমার এর ফর্ম গঠন করে। ফলে সিলিকন ডাইঅক্সাইড অণুর গলনাঙ্ক বেড়ে যায়। কারণ সিলিকন ডাইঅক্সাইডকে যদি আমরা ভাঙতে চাই, তাহলে এখানে অনেকগুলো বন্ধন ভাঙতে হয়। সিলিকনের সাথে অক্সিজেনের প্লাস অক্সিজেনের সাথে সিলিকনের বন্ধনগুলো ভাঙার প্রয়োজন হয়। তো এত বন্ধন ভাঙতে তো অনেক তাপশক্তির প্রয়োজন হয়, যার ফলে সিলিকন ডাইঅক্সাইডের গলনাঙ্ক উচ্চ হয়। আবার সিলিকন ডাইঅক্সাইড যেহেতু পলিমার ফর্ম গঠন করে, অর্থাৎ অসংখ্য সিলিকন পরমাণু অক্সিজেনের সাথে এবং অক্সিজেন সিলিকনের সাথে সংযুক্ত হয়ে একটা চতুষ্তলিকীয় অবস্থা তৈরি করে, একটা জাল তৈরি করে, জালের মতো অবস্থা সৃষ্টি করে। তাই দেখা যায় যে সিলিকন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা কঠিন অবস্থা প্রাপ্ত হয়। সুতরাং দেখা যাচ্ছে যে সিলিকন ডাইঅক্সাইড এটা একক অণু হিসেবে অবস্থান করে না, বরং অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইড পরস্পরের সাথে সংযুক্ত হয়। একটা সিলিকন পরমাণুর সাথে 4টা অক্সিজেন পরমাণু এবং প্রতিটা অক্সিজেন পরমাণু 2টা সিলিকন পরমাণুর সাথে যুক্ত একটা চতুষ্তলিকীয় আকার এবং একটা জাল তৈরি করে, যার ফলে সিলিকন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা কঠিন হয় এবং এই বন্ধনগুলো ভাঙতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হয়, যার ফলে এদের গলনাঙ্ক উচ্চ হয়। সুতরাং আমরা দেখছি যে কার্বন ডাইঅক্সাইড একক অণু হিসেবে অবস্থান করে, যার কারণে কার্বন ডাইঅক্সাইডের গলনাঙ্ক কম এবং ভৌত অবস্থা গ্যাসীয়। কিন্তু সিলিকন ডাইঅক্সাইড এটা একটা পলিমার অবস্থা, পলিমার ফর্ম গঠন করে এবং এখানে অসংখ্য সিলিকন পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত থাকে একক বন্ধন দ্বারা। আবার অক্সিজেন পরমাণু সিলিকনের সাথে সংযুক্ত হয়, এভাবে একটা জাল তৈরি করে এবং চতুষ্তলিকীয় ফর্ম তৈরি করে, যার ফলে সিলিকন ডাইঅক্সাইডের ভৌত অবস্থা কঠিন হয় এবং এই বন্ধনগুলো ভাঙতে প্রচুর তাপশক্তির প্রয়োজন হওয়ার কারণে এদের গলনাঙ্ক উচ্চ হয়। তো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।